এর মধ্যে লাইটও আছে। আমাদের আনাবিয়া জীবনের প্রথম রোজা রেখেছে। নতুন একটা দিন, আজকে হচ্ছে রমজানের প্রথম শুক্রবার। এখন মানে আজকে পুরোটা দিনটাই আনইভেন্টফুল। আজকে আমার কোনো কাজ নাই বেসিক্যালি, টিউশনও নাই। আজকে টিউশন ছিল হচ্ছে গতকালকে। এখন শনিবারে টিউশন পড়াবো কিনা আই ডোন্ট নো, বাট কথা হচ্ছে যে আনইভেন্টফুল ডেতে মানে ভিডিও করাটা অনেক বেশি পরিমাণে মুশকিল হয়ে যায়। যে সে কি দেখাবো আপনার ঘরে। আমি ঘুম থেকে উঠছি একটু আগে, বাইরে বেরোই হচ্ছে আমার যে ভাতিজিকে দেখছেন ছোট, তো তাকে হচ্ছে গানের স্কুলে দিতে হবে, তো আমি তাকে গানের স্কুলে দিয়ে আসছি। আর এখন এই যে আবার বাসায় যাচ্ছি, আমার পড়তে বসতে হবে, কারণ 23 তারিখ হচ্ছে 22 তারিখ আমার পরীক্ষা। সো পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন। তাই বাসায় যাব, ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে যাব। আর ইয়া আছে, জুম্মা আছে, না গোসল টোসল করতে হবে, নামাজ পড়া লাগবে। তো এই তো, জুম্মাবার যেহেতু যাবো জুম্মার নামাজ। শুক্রবার, তো ভাবলাম যে গোসল তো করতেই হবে, এক কাজ করি, মাথায় তেল দিই। ওই যে গত সপ্তাহে তেল দিছিলাম, এরপরে আর তেল দেওয়া হয়নি। তো আজকে তেল দিই, তেল দিয়ে হচ্ছে ইয়া করি, গোসল করবো। এটাতে তেল দিয়ে 2 ঘন্টা হচ্ছে রেখে দিতে হয় চুল। এখন বাজতেছে প্রায় 12টা। ওই সময় আনাবিয়াকে দিতে গেছিলাম, এখন নিতে যাচ্ছি। আজকে প্রথম জুমা, গোসল টোসল করে বের হয়ে গেলাম, একটু লেট হয়ে গেছে। যাই যায় দেখি মসজিদের কি অবস্থা। আমার একটা জিনিস মাথায় ঘুরতেছে, রমজানের শেষ জুমারে বলা হয় হচ্ছে জুমাতুল বিদা, তাহলে প্রথম জুমারে কি বলা হয়? এই জিনিসটা আমি জানি না, বাসায় যায় গুগল করতে হবে, গুগল করে তারপর বের করতে হবে উত্তরটা। পরের থেকে দিব। যাই মসজিদে যাই। জুম্মা পরে বের হয়ে গেলাম। এখন হইতেছে দোকানে যায় পোলাওয়ের চাল কিনবো। আনাবিয়া জীবনে প্রথম রোজা রাখছি, তো সে রোস্ট পোলাও খাবে। পোলাও চাল কিনবো, যায় হচ্ছে তার কথা শুনবো, তার কেমন লাগতেছে। দিয়ে দিন তো অর্ধেক চলে গেছে। আমাদের আনাবিয়া জীবনের প্রথম রোজা রেখেছে। এখন কয়টা বাজে? 2টা বাজে না? অর্ধেক বেলা চলে গেছে, আর অর্ধেক বেলা পরে হচ্ছে সে ইফতার করবে। বলো, তোমার এখন কেমন লাগতেছে প্রথম রোজা রেখে? আমার অনেক ভাল লাগছে। তো হচ্ছে আমি অর্ধেক রোজা রেখে আমি ভাবছিলাম যে এটার জন্য সারাদিন লাগবে। কিন্তু এটার জন্য অর্ধেক মাস গেল। আর অর্ধেক গেলেই হচ্ছে ইফতারের টাইম। তো হচ্ছে বাবা কালকে বলল, না বাবা আম্মুনি বলল যে হচ্ছে আমি নাকি ৩টা অথবা ১০টা। আমি নিজেই বললাম যে ১০টা। বাবা বলল ঠিক আছে রাখো। এরপরে আমি যখন ফজরে উঠলাম তখন আমার চোখে ঘুমে ভরা ছিল। তখন আমি রাতে একটু দেরি করে ঘুমাইছিলাম। এরপরে বাবা আমাকে সাহারিতে ডেকে দিল। এরপরে আমি হচ্ছে চাচার রুমে গেলাম। তখন একটা ভাইয়া এসছিল। তখন হচ্ছে আমি চাচার রুমে গেলাম। এরপরে হচ্ছে চাচার রুমে যেসব ভিডিও ছিল এগুলো আমি ওখান থেকে একটা চয়েস করে দেখলাম। এরপরে হচ্ছে বাবা বলল, বাবা বাবার ওই আঙ্কেলটা হচ্ছে গেল নামাজে। এরপর হচ্ছে আমি গেলাম ঘুমাতে আম্মুনির কাছে। এরপরে হচ্ছে সকাল হওয়ার সাথে সাথে আমি চাচার রুমে গেলাম। চাচার রুমে গেলে আমি সবসময় শুয়ে থাকি যদি একলা হয়ে থাকি। এরপরে আমি গানের স্কুলে গেলাম। তো হচ্ছে যখন সকাল হলো তখন আমি বাবার কাছে গেছিলাম। বাবা তখন মোবাইলে কোরআন শুনছিল। আমি ক্ষুধা লাগতেছে, এখন পর্যন্ত পানি তৃষ্ণা পাইছি, কিন্তু আজকে যে রোজা। যে পানি তৃষ্ণা পাইছে। এখন শরীর কি খারাপ লাগতেছে? ভালোই লাগছে। ভালোই লাগতেছে। এই গেছে আনাবিয়ার জীবনের প্রথম রোজা, সাক্ষী। এই জন্য হচ্ছে আমরা আজকে ইফতার করবো রোস্টার পোলাও দিয়ে। ঠিক আছে? হুম। হ্যাঁ, এমন কি বলছিলাম, বাবাই বলছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ইফতারে দেখা হবে আপনাদের সাথে। টাটা। আসরের নামাজ পড়তে যাচ্ছি।
আজকে তো কষ্ট লাগতেছে না, কারণ আছে কোনো কাজ টাজ নেই, সারাদিনই ঘরের মধ্যে ঝামেলা আছে। এই 2 দিনের সর্দিতে আমি নাক এত পরিমাণ টানছি, নাক ব্যথা করতেছে, নাক ধরলেও ব্যথা করে। এখন আমি বের হবো বাইরে, কিছু কাজ আছে, একটু লন্ড্রিতে যাব, তারপর হচ্ছে আরেকটা জিনিস কিনতে হবে, এটা যে গরিবরে দিতে হবে এখন, কারণ গরিবের বাসার এদিকে ওইগুলা পাওয়া যায় না। তাই বললো যে ভাই তুই কিনে একটু নিয়ে আয়। এটা হচ্ছে আমার গলার ওষুধ বেসিকলি, এটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ, 2 ফোঁটা 2 ফোঁটা করে খাইতে হয়। এটা 2 ফোঁটা, একটা আছে। আরেকটা যেটা, এটাও 2 ফোঁটা। অল্প পানির মধ্যে মিশায় লন্ড্রিতে যে হচ্ছে শীতের যেই ইয়াগুলা ছিল আপনার, কি বলে, কম্বল, কমফোর্টার, এগুলো হচ্ছে ড্রাই ওয়াশে দিয়ে আসছি। আর ড্রাই ওয়াশে দিচ্ছি হচ্ছে, এর সাথে আমার একটা জব্বা আছে, এবার ভাবতেছি ঈদের নামাজে জব্বা পরে যাব ওই সৌদি আরবের মতন, তো ওইগুলা হচ্ছে দিয়ে আসছি আর কি। আর এখন যাইতেছি হচ্ছে একটা দোকানে, দোকান থেকে একটা জিনিস কিনতে হবে গরিবের জন্য, এটা যে আবার দিয়ে আইতে হবে, দিয়ে এসে আবার আমার বাসায় দিয়ে এসে আবার নামাজ পড়া লাগবে। তো এদিকে 8:30টার দিকে হচ্ছে নামাজ, তো যাই, যা জিনিসটা কিনি। গরিব একটা অদ্ভুত জিনিস খাইতে খুব পছন্দ করে, বুঝছেন, নাম হচ্ছে মাডা। আমার জীবন এটা ভালো লাগে না, ফালতু একটা জিনিস, একটু কোনো টেস্ট নাই। লাচ্ছির মধ্যে বেশি করে পানি আর লবণ মিশায় মাডা বানায়। যাই হোক, গরিবের এটা পছন্দ করলাম, কয়েক ধরে দেখা হয় না, দেখতেছি যখন থেকে কিনে লয়ে যাই, খায় খুশি হইব। গরিবের মন মেজাজ মনে হয় ভালো নাই, বিয়ালে কিতা বালছাল মেসেজ দিচ্ছে আমার, জীবনটা শান্তি নাই। ভাবলাম যে যাই, দেখাই যখন করবো, একটু মনটা ভালো হয়ে দিয়াই। গরিব বলে আমার লাগে তো কিনে রাখছে, এটা বলে আনন্দ লাগবে যে, এটা বলে যাই, এটাও দিয়াই। গরিবের বাসার এই গলিতে হাঁটতেছি এখন, এই গলিতে একটা মানে পরিত্যক্ত বাড়ি আছে, মানুষ এটারে জিনের বাড়ি কয়। আর দিনের বেলা কখনো আসলে আমি দেখাবো আপনাদেরকে, আর কিন্তু রাতের বেলা এখন তো রাস্তাঘাটের প্রচুর মানুষ, কিন্তু রাতের বেলা 10টা 11টা হয়ে গেলে এই জায়গাটা যেন একটু নীরব হয়ে যায়, মানে বাড়িটা দেখলে আপনার গাছ মানে কিচ্ছু নাই, মানে একদম পুরো মানে ওয়াল তোলা, ওয়াল, ওয়ালের ওই পাশে হচ্ছে একটা বিল্ডিং এর মতো আছে, ওই বহুদিন মানুষের পদচারণা পড়ে না এটার ভিতরে, পুরা পরিত্যক্ত একদম, অ্যাবান্ডেন্ড, মানুষের জিনের বাড়ি কয়। আমি একবার এই বাড়ির সামনে আইসা ইয়ার গন্ধ পাইছিলাম রাইতের বেলায়, তাও হলুদ পোড়া গন্ধ। গরিবের সাথে দেখা করে চলে আসলাম, গরিব আমার একটা শপিং ব্যাগ ধরাই দিল, শপিং ব্যাগের ভিতরে একটা বই আর একটা কি যেন একটা বক্স আছে, এটা খুলে যায় দেখতে হবে ভিতরে কি আছে। অ্যাকচুয়ালি এখন ক্যামেরাটা অন করার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে আমার পাশ দিয়ে 2টা আন্টি হেঁটে গেল, একজন বলতেছে যে আপা আমি তো আমার ছেলেকে কয়েকদিন ধরে ব্রেন ওয়াশ করতেছি যে ফোর্স জয়েন করতে হবে, আইএসএসবি দিতে হবে, আমাদের জীবন ফকিন্নির জীবন, আমাদের জীবন কোনো জীবনই না। এখন এইখানে না আমাদের সোশ্যাল কন্ট্রাকশনের কিংবা সোশ্যাল প্র্যাকটিসের একটা অনেক বড় একটা হাত আছে। কিরকম? বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সোসাইটিগুলো এমনভাবে রান করে যে আপনাকে না একটা সার্টেন লেভেলে এলিট হইতে হবে। আপনি যদি এলিট হইতে না পারেন তাহলে আসলে সোসাইটিতে আপনার কোনো দাম নাই। মানে আপনাকে মানে মানে আপনি যখন, আমরা যখন ক খ পড়তাম তখন আমাদেরকে ইংরেজিতে একটা সেন্টেন্স অনেক বেশি হচ্ছে শেখানো হইতো যে হিউম্যানস আর সোশ্যাল বিং, যে মানুষ হচ্ছে সামাজিক জীব, এগুলো হচ্ছে শেখানো হইতো। কিন্তু
বিষয়টা আসলে আমরা সামাজিক জীবনে চর্চা করতে পারি কিনা, এটা আমাদের এডুকেশন আমাদেরকে শেখায় কিনা, এটা কিন্তু এমনটা না। মানে আপনি চিন্তা করেন মানে সোশ্যাল নর্ম গুলো আসলে কিভাবে গড়ে ওঠে, যে তোমাকে হয় যে এই মানে ওই আন্টির মতে যে তার ছেলে যদি ফোর্সে ঢুকতে না পারে তাহলে সে কখনোই এলিট হইতে পারবে না, বা হচ্ছে সে এখন এলিট না। যদিও আন্টিদের কথাবার্তা শুনে মানে যতটুকুই আমি শুনতে পারছি, শুনে বেশ শিক্ষিত মনে হয়েছে আমার। তার মানে তারপরও তারা নিজেদেরকে এলিট বলতে পারতেছে না, মানে মানে সোসাইটাল যে হায়ারার্কি আছে সেই হায়ারার্কিতে তারা ওই উপরের লেভেলটাতে নাই। তাহলে এখন কথা হচ্ছে এই এই চিন্তা ভাবনা কিংবা এই প্রসেসটা আমাদেরকে আসলে কিরকম একটা জেনারেশন দিবে। মানে আন্টি আবার এই কথা বলতেছে, মানে ওর ছেলে নাকি প্রোটেস্ট করতেছে যে সে কোনো ফোর্সে জয়েন করবে না। তো তখনই আন্টি বলছে যে, আমি বলছি না বাবা, আমাদের জীবন ফকিন্নির জীবন, ওই যারা সার্ভিসে থাকে তাদের জীবন অনেক উন্নত জীবন। মানে এই যে এলিটিজম, এই যে এলিট হওয়ার যে ধারণা, এই ধারণাটা না বদলাইতে হবে সমাজ থেকে, নয়তো আপনি বৈষম্য বলেন, আপনার ভারসাম্যহীনতা বলেন সমাজের মধ্যে, এগুলা মানে কখনোই মানে করবেন না। মানে আপনি যতই এলিট হন না ভাই, মানে আপনি এলিটিজম চর্চা করলে আপনার চাইতে বড় এলিট হওয়া সম্ভব, আপনার চাইতে বড় এলিট সমাজে থাকবে। ঠিক আছে? সুতরাং মানুষে মানুষে ভেদাভেদটা কমাইতে গেলে না এই জিনিসটা হচ্ছে চেঞ্জ করতে হবে। এই জিনিসটা হচ্ছে মানে এই সোশ্যাল হায়ারার্কিটা ভেঙে ফেলতে হবে। এই ভেঙে ফেলার কাজটাই করে হচ্ছে মানে বাম আন্দোলন, অন্তত তারা করতে চায়। আবার ইসলামও একটা হায়ারার্কি দেখায়। কিরকম হায়ারার্কি দেখায়? ইসলামে হচ্ছে জ্ঞান, গরিমা, এগুলার অনেক বড় একটা হায়ারার্কি আছে, যে কে কত বেশি ইবাদত করতে পারে সে তত বেশি ভালো, আবার কে কত বেশি জ্ঞানী তার দামও তত বেশি। এরকম হচ্ছে। তবে ইসলামের ব্যাপারটা না শ্রদ্ধার হয়, কখনো হচ্ছে আপনার মানে অর্থনৈতিক হয় না, কিংবা হচ্ছে আপনার মানে সম্পদের উপরে যে মানে অধিকার এটার উপরে হয় না, কিংবা ব্যবসা হিসেবে হয় না। মানে ইসলামে এই জিনিসটা শ্রদ্ধার ক্ষেত্রে হয়, যে আমি তাকে শ্রদ্ধা করি কারণ সে আমার থেকে বেশি জানে, কিন্তু কিন্তু কখনোই মানে আমার অধিকার সে হরণ করতে পারবে না কারণ সে আমার থেকে বেশি বড় লোক। ইসলামে কখনো বিষয়গুলো এভাবে হয় না। তো মানে ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে আমরা যখন মানে এই কথাটা বলাটা এই কারণেই মানে খুবই কম মানুষজন হচ্ছে আমার ভিডিওগুলো দেখবে, কিন্তু হোয়াট দ্য ফাক, হোয়াট দ্য ফাক, আন্টিরা একটা শর্টকাট নিতে একটা গলিতে ঢুকছিল, আমি মেইন রোড দিয়ে হাইটে ঢুকতে মেইন রোড দিয়ে হাইটে আসতেছি, আন্টিরা এই মাত্র আমার সামনের গলি দিয়ে বের হইলো। হোয়াট দ্য ফাক, আল্লাহ, দ্যাটস কোইন্সিডেন্স। আচ্ছা যাই হোক, তো ঘটনাটা মজার আর কি। আচ্ছা যাই হোক, তো এই সোশ্যাল হায়ারার্কিটা আমি অন্তত ভাঙার চেষ্টা করি। যেমন আমি সোশ্যাল কোনো নর্মে আসলে যাইতে চাই না, আমার ফ্যামিলিও আমাকে এত প্রেশার দিচ্ছে এখন যে বাবা বিসিএস এর প্রিপারেশন নাও, বিসিএস এর প্রিপারেশন নাও। যেহেতু হচ্ছে এতদিন বিরোধী দলের পলিটিক্স করছি, যে এখন তো আওয়ামী লীগ সরকার নাই, এখন দিলে হয়তো একটা হওয়ার চান্স আছে, তুমি বিসিএস এর প্রিপারেশন নাও। কিন্তু আমার ওইদিকে ভাই বিন্দু পরিমাণ কোনো ইন্টারেস্ট নাই, আমি আমার মতোই চলবো, আমি আমার মতোই করব, যা করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত দিলে ইনশাল্লাহ অনেক উপরে উঠতে পারবো। ঠিক আছে? শ্রদ্ধার দিক দিয়ে, সামাজিকতার দিক দিয়ে অনেক উপরে উঠতে পারবো। কিন্তু ভাই আমি কখনোই এই এলিটিজমটাকে না মনের ভিতরে আসলে বসাইতে চাই না। আমি কখনোই, আমি যদি মাসে 1 লাখ টাকাও ইনকাম করি, তারপরেও যেন আমার মনের ভিতরে বিনয়টা থাকে যে আমি একজন ভিক্ষুকের সাথে রাস্তায় ফুটপাতে বসতেও রাজি আছি। মানে ওই জিনিসটা যেন আমি করতে পারি, নয়তো এই এলিটিজম আসলে দেশটাকেই ধ্বংস করবে, এই মানে সোশ্যাল বন্ডিংটাকেই নষ্ট করবে আসলে। একবারে নামাজ পড়ে বাসায় চলে আসছি। এখন হচ্ছে গরিবের ব্যাগ মানে আনলোড করব, আনবক্স করব, করে দেখবো ভিতরে কি আছে। প্রথমে বইটা বের করি। ওয়াও, আরেকটা পলিটিক্যাল বই, দিস প্রোটোকল অফ জায়নিজম, ইসরায়েলিদের নিয়ে একটা বই, ভালো বই। তো এটার সাথে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। তারপর গিফট র্যাপ করা। ওয়াও, কি সুন্দর করে প্যাকেট করছে দেখেন। গরিব এতদিন প্যাকেট করতে পারতো না, আজকে প্যাকেজিংটা আগে সবগুলো সাথে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যাই হোক, খুলে দেখি ভিতরে কি আছে। এত টেপ মারছে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, এই যে র্যাপিং পেপারটা দেখতেছেন না, এই র্যাপিং পেপারটা কিন্তু আমি একবার ওই যে জানুয়ারিতে জন্মদিন ছিল, জন্মদিন হচ্ছে কি জানি, এটা কিছু একটা গিফট করছিলাম, এই র্যাপিং পেপার দিয়ে ওইগুলো আমাদের বাড়িতে বুঝে না কি বুদ্ধি আর ভাগ্যে সামান্য আছে, নয়তো খুলতে জানা বিয়ার কিন্তু জানা বিয়ার মানে হলে সবকিছু তছনছ করে ফেলা।
ওয়াও, ওয়াও, ভেরি নাইস। একটা মোবাইল স্ট্যান্ড যে আমি ব্লক করি, হাতে ফোন নিয়ে ব্লক করতে গেলে হাত হচ্ছে ব্যথা হয়ে যায়। তো গরিব আমি কথা বলতেছিলাম যে একটা ছোট স্ট্যান্ড কেনা দরকার, অ্যান্ড সে কিনে ফেলছে আমার জন্য। দ্যাটস ওয়াই আই লাভ গরিব সো মাচ। গরিব ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। খুলি এটা। আরেকটা ছোট গাছ ছিল, কিন্তু এটা হচ্ছে গত বছর ময়মনসিংহ গেছিলাম ঘুরতে, তো ময়মনসিংহ যায় হচ্ছে হারায় ফেলছি। দেখি এটা কেমন। এটা আবার কি পড়ে গেছে, দেখো ছোট চার্জ। আমার গলার অবস্থা খুব খারাপ। ওয়াও, এটা চেন থেকে লুজ করতে হবে। এখান থেকে খুলতে হবে না, এটা হচ্ছে রাখা যায়। তারপর হচ্ছে এটাকে আপনি হচ্ছে স্ট্যান্ড করাইতে পারবেন। এই যান, স্ট্যান্ড হয়ে গেছে। আর ভিডিও করতে আমরা হাতে ধরে আমরা হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন, আপনাকে আরো বেশি ইয়া দিবে, ফ্লেক্সিবিলিটি দিবে আর কি। ভালো জিনিস, খুবই ভালো জিনিস। থ্যাংক ইউ গরিব। নতুন মোবাইল স্ট্যান্ড দিয়ে এখন ব্লগ করবো এভাবে। হাত আর সমস্যা হবে না, পিছনে ব্যাকগ্রাউন্ড আরো অনেক বেশি পরিমাণে দেখা যাবে যেহেতু একটু দূরে থাকবে। আর এটার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? ওয়েট, এটার মধ্যে লাইটও আছে, সেই মারাত্মক একটা জিনিস।